সবুজের দেশে আপনাদেরকে স্বাগতম। এটাই ডুয়ার্সের গোপন রত্ন, চিলাপাতা ফরেস্ট, যেখানে আছে ঘন শালবন, বুনো হাতির চলাচল আর প্রকৃতির এক অদ্ভুত শান্তি। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে আমরা পৌঁছে যাব চিলাপাতা এবং জলদাপাড়ার বিভিন্ন দর্শনীয় স্থানে, এবং এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব সাফারির ইনফরমেশনও। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে এখন চলছে ডুয়ার্স সিরিজ, যার প্রথম এপিসোড অনেকেই দেখেছেন। সেখানে আমরা পশ্চিম ডুয়ার্সের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করেছি, সামসিং, রকি আইল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গা। এবং আজকের এপিসোডে আমরা যাচ্ছি পূর্ব ডুয়ার্সে, সেখানে আমরা চিলাপাতা, জলদাপাড়া সহ আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চালসা মোড়ে। সেখান থেকে আমরা বাসে করে আজকে যাচ্ছি হাসিমারা পর্যন্ত, একদম লোকাল বাস। এখন বাজে এক্স্যাক্টলি 3:07। কিছুক্ষণ আগেই বাসটা এখানে এসে পৌঁছেছে। সেই বাসে আমরা সিটও পেয়ে গেছি, লাগেজ লোড করে দিয়েছি। এবার বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এই হচ্ছে আমাদের বাস, জয়গাঁও গরুবাথান লেখা আছে। দেখুন এখানে প্রচুর মানুষ উঠছেন। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2x2। এখানে লাগেজ রাখার জায়গা আছে, এইরকম সিট। এখানে অলরেডি আমাদের বসে পড়েছি। বাসে ভিড় হয়েছে দেখুন একবার। প্রায় 2.5 ঘন্টা লাগলো আমাদের হাসিমারা পৌঁছাতে। মাঝে জয়গাঁও এবং বীরপাড়া এই দুটো জায়গায় স্টপেজ ছিল, বেশ কিছুক্ষণ করে বাস ওখানে দাঁড়িয়েছিল। এবার এখান থেকে আমাদেরকে একটা লোকাল অটো ধরবো অথবা বাস। যদি ডাইরেক্ট চিলাপাতা চলে যাওয়া যায় সেখানে, না হলে কোনো একটা স্টপেজে নেবে আবার ব্রেক জার্নি করে আমাদেরকে যেতে হবে। আমাদের বাস ভাড়া পড়েছে পার পার্সন 100 টাকা করে। বাস আমাদের নামিয়ে দিয়েছিল এখানে, ঠিক উল্টো দিকেই আছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা এরকম অটো নিয়ে নিয়েছি। আমরা নামবো হচ্ছে লাকড়া রোড, কারণ আমরা আলিপুরদুয়ারের গাড়ি ধরেছি অ্যাকচুয়ালি। যদি আপনারা কোচবিহারগামী গাড়ি ধরেন তাহলে চিলাপাতায় নামবেন। এইটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক, একটা বিশাল বড় গাছ। এখন প্রায় 6:30 বাজে। আমাদেরকে অটো এই জায়গাটা নামিয়ে দিল। হাসিমারা থেকে এই জার্নিটা কিন্তু আপনাদেরকে করতেই হবে। কিন্তু মালবাজার থেকে হাসিমারা আমরা যেরকম বাসে এলাম, ওটা অ্যাভয়েড করার জন্য আপনারা কিন্তু ট্রেনেও আসতে পারেন। সেই জার্নিটা অনেকটা কমফোর্টেবল হবে। এরপর এখান থেকে সৌরভ তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, আমরা যাবো আমাদের হোমস্টেতে। জাস্ট অটো থেকে নামলাম, এক দিদির সাথে পরিচয় হলো। দিদি গাড়ি থেকে নেমে এসেছেন, এসে বলছি তোমরা সাইল স্টোরিজ না, এই যে ভালোবাসাটা এখানে টুয়ার্ডসে এসে পেলাম, এটাই অনেক। থ্যাংক ইউ দিদি। আর কেমন লাগে আমাদের ভিডিও? ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একদম মানে বুঝতে পারা যায়, অত শো অফ নেই, অত কিছু নেই, একদম নর্মাল, ফলো করা যায়, আরামসে বিশ্বাস করা যায়, খুব রিলায়েবল। আমি অনেক ভিডিও দেখে অনেক জায়গায় গেছি বা সাজেশন নিয়েছি, ভীষণ রিলায়েবল। এক কথায় বলা যায় রিলায়েবল, কোনো শো অফ তামজাম নেই, এক্সট্রা কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনারা দেখবেন এইভাবেই আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ দেবেন। আমি ভাবছিলাম সাইল স্টোরিজেরই কিনা গিয়ে কথা বলবো কিনা, না ভাবলাম জিজ্ঞেস তো করতেই পারি। হ্যাঁ একদম। এবং আপনারাও যারা আমাদেরকে যদি দূর থেকেও দেখেন, দেখুন ব্যাপারটা কি আপনাদের জন্যই আমরা আলাদা করে কিছু না। তো আপনারা যারা দেখতে পাবেন অবশ্যই আসবেন, আমাদের খুব ভালো লাগে এরকম এগিয়ে এলে। মানে ভালো, ওই জন্য ভালো লাগে। থ্যাংক ইউ। বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, কোনো এক্সট্রা কিছু নেই, এক্সট্রা ব্যাগেন কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা টোটোতে উঠে পড়েছি। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় 10-15 মিনিট মতো। ভালো গরম আছে, কিন্তু এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে প্রচুর গাছপালা বলে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটাই এখন এনজয় করতে করতে যাচ্ছি। 7টা বাজে আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম। এখানটা দেখে বেশ ইমপ্রেসিভ লাগছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। ছোট্ট করে রুমটা একটু দেখিয়ে দিই। এখানে বিশাল বড় একটা কিং সাইজ বেড আছে, মানে 3 জন অ্যাডাল্টও কিন্তু আরামসে হয়ে যাবে। ওদিকে একটা সিঙ্গেল বেড আছে। রুমের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা একবার দেখুন, সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা এবং তার উপরে কালার করা। এখানে লাগেজ রাখা আছে, এখানে একটা ছোট্ট আলমারি আছে, এখানে ফ্যান দেওয়া আছে, এখানেও একটা ফ্যান আছে। তার সাথে রুমের মধ্যে কিন্তু এসিও আছে। এখানে বসার জন্য এক চেয়ার, মানে স্টুল টাইপের, টেবিল, এখানে বেসিন, আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। একদম বেসিক একটা ওয়াশরুম। দেখুন এদিকে শাওয়ার আছে, এদিকে গিজার আছে, এটাও বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা। এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে। রুমের যেটা ইউনিক ডিজাইন সেটা হচ্ছে পুরোটাই এরকম বাঁশ দিয়ে, মানে এটা খুব সুন্দর লাগছে। এই পার্টিকুলার জায়গাটা দেখুন কি সুন্দর।
এই হোমস্টেটায় টোটাল 5টা রুম আছে, কালকে আপনাদেরকে ভালো করে দেখাবো। এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছি বৈঠকখানা, মানে সুন্দর করে বসে আড্ডা দেওয়ার একটা জায়গা। ডিনার করার পরে আমরা এই হোমস্টের ওপরে এসেছি। এখান থেকে একটা বাইসন দেখতে পাওয়া যাচ্ছে, খালি চোখে তো দেখতে পাওয়া যাবে না, ক্যামেরাতে ধরা পড়বে না। ওইখানে চোখটা জ্বলছে, একদম আস্তে আস্তে কথা বলতে বলেছেন, ওই দেখুন চোখটা জ্বলছে, জুম করলেও দেখা যায় না, হ্যাঁ বোঝা যাচ্ছে হালকা হালকা। এই সমস্ত এক্সপিরিয়েন্স এই সমস্ত জায়গাতে থেকেই সম্ভব। এখন রাত্রি প্রায় 11:30টার কাছাকাছি বাজে। গুড মর্নিং। আজকে আমাদের ঘুম ভেঙেছে কিন্তু ময়ূরের ডাকে। ওই দিক থেকে ময়ূর ডাকছিল, তার উপর এই প্রপার্টিতে এত রকমের পাখি আসে, বিভিন্ন গাছে বিভিন্ন রকম ডাকবে, মানে সারা দিন ধরেই মোটামুটি শুনছি আমরা, মানে সকাল থেকে। আর এই জায়গাটা একটু দেখিয়ে দিই, আমরা এখানে স্টে করেছিলাম। এখানে টোটাল ওপর নিচে মিলিয়ে 4খানা রুম রয়েছে, নিচে 2টো ওপরে 2টো, প্রতিটা রুমেই এসি রয়েছে। এদিকটা অনেকটা গার্ডেন রয়েছে, বিভিন্ন রকম গাছপালা ফুল গাছ দিয়ে সাজানো গোছানো রয়েছে। ওই দিকটা বৈঠকখানা আছে, টেবিল চেয়ার রয়েছে, সোফা টাইপ করা রয়েছে, দোলনা আছে, এখানটা কিছুটা ওপেন এরিয়া রয়েছে। তার সাথে সাথে ওই দিকে আরও একটা কটেজ রয়েছে, দোলনা করা রয়েছে। তো এখানে টোটাল এই 5টা রুম, আর ওই দিকে আরও একটা ডরমেটরি টাইপের রুম রয়েছে। তো এটা যেহেতু অফ সিজন, বর্ষাকাল, তার জন্য এখনও মানে কিছু কাজ চলছে মেনটেনেন্সের। পরবর্তীকালে আপনারা এলে আরও হয়তো ডেভেলপ হয়ে যাবে জায়গাটা। তো চারিদিকেই গাছপালা, মনে হবে যেন প্রকৃতির সাথে একসাথে আমরা স্টে করছি, এরকম একটা ব্যাপার। 2-1 বছর আগে মানে এক্স্যাক্টলি মনে নেই, এইখানটা দিয়ে হাতি ঢুকেছিল, কোনো ক্ষতি করেনি, কোনো কিছু করেনি, তবে ঢুকেছিল। এখানে এলে কিন্তু আপনারা ডেফিনেটলি কিছু না কিছু দেখতে পাবেন, যেমনটা কালকে আমরা পেয়েছিলাম রাত্রিবেলা ওটা। তারপর লাস্টে উদ্ধার হলো গন্ডার, মানে যতটা বোঝা গেল আঙ্কেল আমাদের বললেন। আর তার সাথে সাথে যেটা বলছিলাম যে ডর্ম রয়েছে এইটাই, এখানে নাকি 5-6টা বেড রয়েছে। যদি নদীতে যেতে চান, এখানে দেখুন একটা গেট করা রয়েছে, রাত্রিবেলা চাবি দেওয়া থাকে, দিনের বেলা খোলা হয়, ওখানে স্নান টানও করা যেতে পারে। আর এই হোমস্টেটা পুরোটাই এরকম বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে সুন্দরভাবে মানে তৈরি করা, একটু অন্য রকমের স্ট্রাকচারটা ভালো লাগবে দেখতে। সব থেকে ভালো লাগবে আপনাদের আশা করছি এই জায়গাটা, চওড়া বড় ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি। এখান থেকে ভিউটা একবার দেখুন, সামনেটা হচ্ছে সবুজ তৃণভূমি, গরু চলে বেড়াচ্ছে, আর নদী বয়ে যাচ্ছে, একদম শান্ত শিষ্ট সরু নদী। এই সরু নদী আমার খুব ভাল লাগে। আর ওপারটাই হচ্ছে কোর জঙ্গল এরিয়া একদম। আমরা কালকে ওই জায়গাটা কোথাও একটা থেকে দেখছিলাম। আর এই নদীটার নাম হচ্ছে বুড়ি বাজরা। আর এখানে পুরোটাই মানে রেলিং করা রয়েছে, কোনো মানে ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। আর তার সাথে যে রুমগুলো 2টো রয়েছে, দেখুন কি বড় উইন্ডো করা রয়েছে পুরো দেওয়াল জুড়ে। এখানে দেখে নিন রুমটা একবার, বড় রুমগুলো কিন্তু প্রতিটা রুমই, নিচেরগুলো আরও বড়, ওপরেরগুলো তার মধ্যে একটু ছোটো, বাট এগুলোকে ছোটো বলা চলে না, সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, কাভার্ড রয়েছে, বিশাল বড় বেড রয়েছে। এখানে 3জন তো খুব আরামেই হয়ে যাবে। পুরো রুমটাই দেখুন খোলামেলা, এদিকে চারিদিকে পুরো মানে দেওয়াল জুড়ে জানালা রয়েছে, সুন্দর ফুরফুরে হাওয়া আসছে এখন। আর এইখানে স্ট্রাকচারগুলো এরকম ইটের মতন, আর চারদিক দিয়ে বাঁশেরও কিছু কিছু ডেকোরেশন রয়েছে। আর এখানে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে, ওয়াশরুমের মধ্যে শাওয়ার গিজার সমস্ত কিছুই রয়েছে। তার সাথে এখানে সুন্দর টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে টুকটাক চা কফি খাওয়া দাওয়া করতে পারেন আপনারা। আর দেখুন রুমের জানালা দিয়ে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, নদীটা কি শান্ত শিষ্ট, মানে এখানে স্নান করতে পারেন আপনারা। এখান দিয়ে গিয়ে জাস্ট এইটুকুনি গেলেই আপনারা নিজেদের মতন এনজয় করে আবার রুমে এসে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এবার আমরা যাই ব্রেকফাস্ট করতে। ওই দিকটায় রয়েছে, মানে ওই সামনেটাই রয়েছে এখানকার ডাইনিং কাম কিচেন এরিয়া। আর ওনাররা ওই বাড়িটায় থাকেন, মানে এইখানটায় থাকেন, যে লাল মতো দেখা যাচ্ছে এখানটায়। আর এখানে কিছু দোলনা টোলনা করা রয়েছে, পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো সব মিলে পুরো গাছপালা ঘেরা একটা প্রপার্টি। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, একদম খোলা আকাশের নিচে ছাতা খাটিয়ে টেবিল ফেবিল সেট করা হয়েছে। পিকনিক একটা ভাইব, তাই না দাদা? বা এলাহি আয়োজন ব্রেকফাস্টে। এখানে আম ওর ফেভারিট, কলা, ডিম সিদ্ধ, মিষ্টি রয়েছে দাদার ফেভারিট, কাঁঠাল, তার সাথে সাথে রয়েছে আলুর পরোটা, আর ওইদিকে একটা পটল ডাল আর আলু দিয়ে সবজি, তার সাথে এটা একটা আচার নাকি, প্রচুর কিছু রয়েছে। এবার আমরা জমিয়ে ব্রেকফাস্ট করব।
সৌরভদার খুব খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে, দেখছি প্লেটটার দিকেই দেখছি। আম, কলা, কাঁঠাল, মিষ্টি, একদম জামাই ষষ্ঠীর মতন খাওয়া দাওয়া। আলুর পরোটাটা এত নরম আর এত টেস্টি হয়েছিল, তার সাথে সসটা একটু ইউনিক স্টাইলে বানানো হয়েছিল, টমেটো সসের সাথে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে। মনে হচ্ছিল যেন এগরোল খাচ্ছি। আমি আলুর পরোটা বা পরোটা আমি অতটা পছন্দ করি না, বাট আমিও খেয়েছি, মানে আমার দারুণ লেগেছে, একদম ফুল গলা পর্যন্ত হয়ে গেছি আমরা সকলেই। এবার আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। এইখানে থেকে আপনারা লোকালিটির মধ্যে বা একটু দূরের মধ্যে কি কি ঘুরে দেখতে পারেন ওটাই আপনাদেরকে আইডিয়া দেবো। হোমস্টে থেকে 5 মিনিট দূরত্বে রয়েছে এই জায়গাটা। এটা একটা ব্রিজ, নিচে দিয়ে বয়ে চলেছে বানিয়া নদী, এবং কি শান্তশিষ্ট জলটা দেখুন, মনে হচ্ছে নেমে স্নান করে। একদম স্বচ্ছ পরিষ্কার জলটা, অল্প জল রয়েছে, সুন্দরভাবে বয়ে চলেছে। এবং এইখানে দেখুন একটা টংঘর রয়েছে, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক পাহারা দেয়। এখানে কিন্তু লোকাল মানুষরা অনেক পিকনিক করতে আসেন বা বাইরে থেকেও আসেন। আর নদীটা দেখুন কি সুন্দর আঁকে বাঁকে গেছে, যেমনটা আমরা মানে আঁকতাম না নদী, ঠিক ওই রকম এরকমভাবে। কি দারুণ লাগছে। আর গরম তো এখন, মনে হচ্ছে একটু নেমে স্নানটাই করে নিই। মনের মানুষ সিনেমার যে শুটিংটা হয়েছিল, সেই শুটিংটা হয়েছিল বাংলাদেশ থেকে এসেছিলেন চঞ্চল অধিকারী, হ্যাঁ, বিখ্যাত নায়ক। তো নৌকা বিহার যে দেখানো হয়েছিল সেটা কিন্তু এই নদী, এই বানিয়া নদীতেই হয়েছিল। আর প্রসেনজিৎ যে অভিনয়টা করেছিলেন সাধক বামাখ্যাপা বা লালন ফকির হিসাবে, সেই আশ্রমটা হয়েছিল ওই জায়গায়, ওই জঙ্গলটা। আচ্ছা, কত টিয়া পাখি এতগুলো একসাথে দেখিনি, কি ভালো লাগছে। চলে গেল, আবার ঘুরছে। হ্যাঁ, মানে কালারটা আমরা খালি চোখে মাঝে মধ্যে একটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না, প্রচুর রয়েছে। যেরকম গরুমারা সাফারি বা চাপড়ামারি সাফারি হয়, চিলাপাতায় এলেও কিন্তু আপনারা সাফারি করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি চিলাপাতা ডিরেক্টর অফ ফরেস্টের অফিস, মানে এখান থেকেই সাফারির গাড়িগুলো ছাড়ে। ভোরবেলা 5টা থেকে এটা ওপেন হয় এবং দুপুর 3টে পর্যন্ত এটা খোলা থাকে। এই হচ্ছে ভেতরটা, মানে আপনাদেরকে সাফারির জন্য এখানেই আসতে হবে। ওই যে অফিসটা দেখতে পাওয়া যাচ্ছে, চলুন একবার ভিতরে গিয়ে দেখে আসি। এই হচ্ছে চিলাপাতা রেঞ্জ অফিস, আর এটা মনে হচ্ছে দেখে কাউন্টার। এই যে টিকিট কাউন্টার লেখা আছে, এখন তো সমস্তটাই বন্ধ আছে। এখানে টাইমিংগুলো দেওয়া আছে দেখুন, বাট টাকার অ্যামাউন্টগুলো কিন্তু দেওয়া নেই। চিলাপাতা এলে 2 জায়গা থেকে সাফারি হয়, একটা হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে কোদাল বস্তি। একটা জিপে ম্যাক্সিমাম 6 জন মানুষ বসতে পারেন এবং সেই জিপের খরচা হচ্ছে 1500 টাকা, এবং একটা গাইড ম্যান্ডেটারি, যার চার্জ হচ্ছে 350 টাকা। মানে ধরুন কোনো ফ্যামিলিতে 6 জন আছেন, তারা পুরো জিপটা বুক করলেন, গাইড সহ আপনাদের খরচা পড়বে 1850 টাকা। এখন আমরা যাচ্ছি কোদাল বস্তির উদ্দেশ্যে। এই যে দেখুন, এদিকে একটা গেট দেখতে পেলাম। এই রাস্তায় প্রচুর হাতি নাকি দেখতে পাওয়া যায়, বাট আমরা তো কয়েকদিন ধরেই চেষ্টা করছি, একটা হাতি দেখতে পাচ্ছি না। সিজন টাইমে হয়তো হাতি দেখতে পাওয়া যায়। চারদিকে ঘন জঙ্গল, আর ওয়েদারটাও বেশ ভালো আছে আজকে। এই সমস্ত রাস্তা দিয়ে জার্নি করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে, স্পেশালি বর্ষার ডুয়ার্স। বারবারই বলছি, এত সবুজ। কোদাল বস্তির দিকে যেতে এরকম একটা টার্নিং আছে, সিসি লাইন বলে একটা জায়গা আছে, যেটা শুনলাম যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, মানে সবথেকে বেশি সাইটিং ওখানেই হয়। এই হচ্ছে তার গেট। এই গেট দিয়ে সোজা সাফারির গাড়িগুলো ভেতরে চলে যায় দেখানোর জন্য, আর আমরা এই রাস্তাটা ধরবো। আচ্ছা, আমরা পৌঁছে গেছি চিলাপাতা সংলগ্ন কোদাল বস্তি, যে জায়গাটা বলছিলাম। এখানে দেখুন বেশ কিছু জনবসতি আপনারা দেখতে পাবেন। একটা দুটো ছোটো ছোটো হোমস্টে আছে, প্রচুর সুপারি গাছ আছে এবং মাঠের পর মাঠ। এখানে ধান চাষও হচ্ছে। কিছুক্ষণ আগে ফরেস্ট পুরোটাই ছিল দুদিকে, এখন কিছুটা এখানে হালকা। এই যে দেখুন, প্রকৃতি এনজয় করতে চাইলে এই সমস্ত জায়গাগুলো আদর্শ জায়গা আপনাদের জন্য। আমরা এই পর্বে এক্সপ্লোর করছি পূর্ব ডুয়ার্স। এবার ইস্ট ডুয়ার্সে যদি আপনারা আসেন, তাহলে 4টে জায়গা থেকে সাফারি হয়। একটা হচ্ছে চিলাপাতা, একটা হচ্ছে কোদাল বস্তি, একটা হচ্ছে শালকুমার এবং আরেকটা হচ্ছে জলদাপাড়া মেন। আপনাদেরকে চিলাপাতা সাফারির গেটটা দেখিয়েছি, এখন আমি দাঁড়িয়ে আছি কোদাল বস্তির যে সাফারি গেট তার সামনে। আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মেন গেট, মানে এখান থেকেই সাফারির গাড়িগুলো ছাড়ে। দেখুন লেখা আছে কোদাল বস্তি ইকো ট্যুরিজম সেন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে, এবং এখানে সাফারি গাড়িগুলোর টাইমিং এবং রেটটা দেওয়া আছে, একটু দেখে নিন।
এটা চাইলে পজ করে স্ক্রিনশটও নিতে পারেন, এই যে দেখুন। আর এই হচ্ছে টিকিট কাউন্টারটা। আপনারা সকলেই জানেন জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত পুরো ফরেস্ট বন্ধ থাকে এবং সেপ্টেম্বরের 15 তারিখ অনওয়ার্ডস আবার সাফারিগুলো চালু হয়। তো ওই সময় এলে সমস্ত সাফারি করতে পারবেন। আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আপনারা পূর্ব ডুয়ার্সে এলে কিভাবে এক্সপ্লোর করতে পারেন, কোথায় থাকতে পারেন, এই সমস্ত কিছু। চিলাপাতা থেকে এখন আমরা যাচ্ছি জলদাপাড়ার উদ্দেশ্যে। একদম মেন রাস্তার উপর দিয়ে সুন্দর রাস্তা, বাদিকে হচ্ছে টি এস্টেট, সাতালি টি এস্টেট। আমরা এখন দাঁড়িয়ে আছি তোরসা নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজটার ওপর দিয়ে এত গাড়ি চলছে যে ভাইব্রেশন ফিল করছি। নিচে দিয়ে বয়ে চলেছে নদীটা, ওই দেখুন রেলওয়ে ট্র্যাক, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ এখান থেকে দাঁড়িয়ে, চারদিকটা দেখলে বুঝতে পারবেন। আগের বারে যখন এসেছিলাম ওইখানটা কোথাও একটা আমরা হাতি দেখেছিলাম, মানে হাতিরা এক দল যাচ্ছিল। আর ঠিক পাশেই রয়েছে শ্মশানকালী মন্দির, তো সেখানটা একটু ঘুরে আসি চলুন। এই ভিউটা অসাধারণ ভিউ। এখানে রয়েছে শিব মন্দির, ঠিক পাশেরটা হচ্ছে শ্মশানকালী, এদিকে হচ্ছে হনুমানজির মন্দির, আর তার পাশে রয়েছে শনিদেবের মন্দির। সুন্দর একটা পিসফুল জায়গা, লোকাল মানুষজন অনেকেই আসেন, আর পাশ দিয়েই নদী বয়ে চলেছে। আমরা এখন এসে পৌঁছালাম জলদাপাড়ার, যেখান থেকে সাফারিগুলো হয়, সেই এন্ট্রি গেটে। বেশ কিছুদিন আগেও আমরা এখানে এসেছিলাম, তখন ডিটেলসে সমস্ত কিছু দেখিয়েছিলাম। এবারে যখন এসেছি আপনাদেরকে যেহেতু একটা আইডিয়া দিচ্ছি, দেখিয়ে দিই। এই হচ্ছে মেন অফিসটা, মানে এখান থেকেই সাফারির গাড়িগুলো স্টার্ট হয়, এখান থেকেই ছাড়ে এবং ওখানে টিকিট সংগ্রহ করতে হয়। এখানে দেখুন টাইমিংগুলো দেওয়া আছে সমস্তটা। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, বোর্ডে যে সমস্ত সাফারির টাইমিংসগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয় বা কিছুটা মডিফিকেশান হয়। সেগুলো কিন্তু এনাদের ওয়েবসাইটে রিফ্লেক্ট করে, মানে 15ই সেপ্টেম্বর থেকে আবার ডুয়ার্সের সাফারিগুলো চালু হবে। তার আগে যদি কোনো রকম চেঞ্জেস হয় সেগুলো ওয়েবসাইটে এনারা দিয়ে দেন। আগে অনলাইনে বুকিং হতো, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে, এখন অফলাইনেই সমস্ত কিছু হচ্ছে। বাট প্রত্যেক বছর কিছু মডিফিকেশান হয়। তো এখানে আসার আগে মেক শিওর আপনারা একবার ওয়েবসাইটটা চেক করে নেবেন যে কোনো কিছু চেঞ্জেস হয়েছে কিনা। কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে এই যে দেখুন জলদাপাড়া ন্যাশনাল পার্ক, একটা বড় গেট, এখান দিয়েই কিন্তু সাফারিগুলো হয়। আমরা আগেরবার এখানে করেছিলাম। এই যে ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে যতটা, এই যে দেখুন এই রাস্তা ধরেই কিন্তু জিপগুলো যায়, এখানেই আপনাদেরকে আসতে হবে। যখন আমরা কাল হাসিমারা থেকে চিলাপাতার দিকে গিয়েছিলাম তখন ওই দিকের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, এখন আমরা জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছি। এই রাস্তাটা কিন্তু বেশ রোমাঞ্চকর একটা রাস্তা। যখন আমরা প্রথমবারে এসেছিলাম চিলাপাতা তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ হলো আমরা হোমস্টেতে ফিরে এসেছি, আর এখন ওয়েদারটা একবার দেখুন, কি সুন্দর ওয়েদার হয়ে আছে। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে প্লেন সাদা ভাত, তার সাথে এখানে পটল ভাজা আছে, মাছের ডিম আছে, এখানে একটা সবজি আছে, ছোট ছোট পাঁপড় ভাজা, ডাল, এটা হচ্ছে কাতলা মাছ, আর একটু স্যালাড আছে। এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, জাস্ট বাঙালি খাবার দাবার, ঘরোয়া খাবার দাবার। এবং সব থেকে বড় কথা হচ্ছে লাঞ্চের সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল মিষ্টি দই এবং রসগোল্লা, দুটোই আমাদের খুব পছন্দের, তাই জমিয়ে লাঞ্চটা করেছি। ডুয়ার্সে এসে আমাদের পরিবারের মানে এক্সটেন্ডেড পরিবারের দুজন মানুষের সাথে দেখা হয়ে গেল। জেঠু এসেছেন লেক টাউন থেকে। জেঠু পায়েলকে প্রথমে দেখে বলছে সাইলি স্টোরিস না? বললাম হ্যাঁ জেঠু একদম, আমি সায়ন্তন পায়েল, আমরা সাইলি স্টোরিস। এই তো কদিন আগে তোমাদের তো একটা আছে আগস্ট মাসে গ্রুপ ট্যুর আছে, ঠিক মানে জেঠু মানে আমাদের খবর রাখি ভাই। হ্যাঁ জেঠু আমাদেরকে তার মানে ভালোই ফলো করে, ভালো খবর রাখি। এই আশীর্বাদটুকু আমাদেরকে করবেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আমার কথা বলছি, আমি এই ডুয়ার্সে আজকে থেকে না, ধরো 35 বছর আগে থেকে আসছি। যখন জলদাপাড়া না কি বলে গরুমারা ফরেস্টে মালবাজার টুরিস্ট লজটা ছিল, আচ্ছা, আর ওই গরুমারা ঢোকার রাস্তাটা ছিল, আচ্ছা, মাঝখানে কিচ্ছু ছিল না, নাথিং, একটা বাড়ি ছিল না, মানে আমাদের জন্মের আগে থেকে যেটা।
আমি তখন থেকে আমি ডুয়ার্স ঘুরি। যেটা আপনার নামটা? আমার নাম সোমনাথ কুন্ডু। সোমনাথ জেঠুকে আমাদের তরফ থেকে আন্তরিক মানে অসংখ্য প্রণাম। থ্যাংক ইউ জেঠু। দুপুরের পর থেকে আমরা সবাই হোমস্টেতে রেস্ট করছিলাম। সৌরভদা গিয়েছিল নদীতে স্নান করতে, হেভি মজা পেয়েছে। তো যাই হোক, আগের এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা 7 পয়েন্টস ডুয়ার্সের ঝালং, বিন্দু, প্যারেন বা আপনার সামসিং, সুনতালেখোলা এই সমস্ত জায়গা এক্সপ্লোর করেছি। আর এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম চিলাপাতা, জলদাপাড়া এই সমস্ত জায়গা আপনারা কিভাবে আসবেন বা কিভাবে কভার করবেন। দেখুন, বর্ষাকালটা কিন্তু ডুয়ার্সের অফ সিজন একটা দিক থেকে, যে ডুয়ার্সের সাফারিগুলো এই সময় বন্ধ থাকে, কিন্তু সব থেকে সুন্দর, সব থেকে ভালো লাগে কিন্তু এই ডুয়ার্সকে এই বর্ষাকালেই। এবার সৌরভদাকে আপনারা আগের পর্বে দেখেছেন ফিউশন স্টেট। তো সৌরভদার কাছে আমার প্রশ্ন এটাই থাকবে যে সৌরভদা, এখানে এলে কতদিন হাতে রাখা উচিত? দেখো, এদিকে এলে 2 থেকে 3 দিন হাতে রাখা উচিত, কারণ আমরা এখানে 3টে জায়গা মূলত কভার করব। একটা হচ্ছে জলদাপাড়া সাইড কভার করব, আর একটা চিলাপাতা সাইড কভার করব, একটা হচ্ছে বক্সা জয়ন্তীর সাইড কভার করব। জলদাপাড়া থেকে কিন্তু দুটো সাফারি হয়, মানে 2টো গাড়ির সাফারি হয়, জিপ সাফারি হয়। একটা শালকুমারের সাইড থেকে, একটা জলদাপাড়া সাইড থেকে। আরেকটা হয় আমাদের চিলাপাতারও ঠিক দুদিক থেকে, কলকাতার বস্তি থেকে আর চিলাপাতা থেকে। আর আরেকটা জয়ন্তীর হয়, বাট জয়ন্তীর সাফারিটা খুব কম হয়, সেই জন্য জয়ন্তীটা অতটা টার্গেট না করে আসা ভালো, হলে হলো, না হলে না হলো, এরকম ব্যাপারটা হয়। আর এছাড়া এখানে কিন্তু এলিফ্যান্ট সাফারি আছে, যেটা আমাদের ওইদিকে কম ছিল। এটা এলিফ্যান্ট সাফারিটা এদিকে আবার বেশি। চিলাপাতাতেও এলিফ্যান্ট সাফারি হয়, জলদাপাড়াতেও এলিফ্যান্ট সাফারি হয়। এটা খুব আনন্দ পাওয়া যায়, অনেক কোরে ঢোকা যায়। আচ্ছা, এইটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কোথায় আমরা মানে কিভাবে আসবো, এটা খুব ইম্পর্টেন্ট, কেননা শিলিগুড়ির দিক থেকে তো বাস টাস অনেক কিছু অ্যাভেলেবেল আছে। এই দিকটায় আসতে গেলে আমাদের রেলওয়ে স্টেশন, যদি ট্রেনে আসতে হয় তাহলে আসতে হবে আমাদের নিউ আলিপুরদুয়ার অথবা হাসিমারা। এবার নিউ আলিপুরদুয়ার বা হাসিমারা আসার জন্য একটা ভালো ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা দিয়ে আসা যায়। একটা হচ্ছে পদাতিক দিয়েও আসা যায়। তো এই দুটো স্টেশন থেকে এই পুরো এরিয়াটাই মোটামুটি সেন্ট্রালি কাছে পাওয়া যায়। এছাড়া যদি কেউ শিলিগুড়ির দিক থেকে আসে তাহলে বাস, এমনি লোকাল বাস যে সার্ভিস চলে সেটাও আসে। আর যদি কেউ মনে করে পুরো গাড়ি ভাড়া করে চলবে সেটাও করা যায়। মানে এই দিকটা আসতে গেলে এরমভাবে আমার মনে হয় প্ল্যান করা উচিত। আবার বক্সা জয়ন্তী ঘুরতে গেলে রাজা ভাত খাওয়া বলে একটা স্টেশন আছে, সেখান থেকেও কিন্তু ওই দিকটা করা যায়। হ্যাঁ, বাট ট্রেন কানেক্টিভিটিটা অতটা স্ট্রং নয়। মানে লোকাল ট্রেন, মানে লোকাল বলতে ওই ডেমোগুলো আছে, কিন্তু অতটা স্ট্রং ট্রেন নেটওয়ার্কটা নেই। তাই নেটওয়ার্ক স্ট্রং বলে আমি বলতে চাইলাম যে হাসিমারা অনেক ট্রেন দাঁড়ায়, নিউ আলিপুরদুয়ার অনেক ট্রেন দাঁড়ায়, সেইগুলো ধরলে ইজি হবে, সার্চ করতে ইজি হবে। আর শিয়ালদা থেকে আসতে গেলে পদাতিক আর কাঞ্চনকন্যা আসবে এদিকে। ঠিক। এবার আপনারা যারা পুরো এপিসোডটা দেখছেন, এই বিভিন্ন জায়গায় আপনারা স্টে করতে পারেন। এই স্টের জায়গাগুলো ফিউশন স্টেজ কীভাবে মানুষকে হেল্প করছে? দেখো, আমার এই ট্রিপে আসার একটা মূলত কারণ ছিল যে প্রপার্টিগুলোতে আমাদের বুকিং হয় সেগুলো একবার করে আরেকবার রিভেরিফাই করা, দেখা তাদের কি ইনফ্রাস্ট্রাকচার আছে, কোথাও কিছু প্রবলেম হচ্ছে কিনা। তার আমরা বুঝতে পারি যে কোন জায়গায় গেস্ট, মানে আমি যেখানে থাকবো না সেখানে আমি গেস্ট পাঠাবো না, এরকম একটা থিওরি নিয়ে আমরা চলি। তাতে কি হয়, আমরা ভালো ভালো প্রপার্টিগুলোকে রাখি, একটু যারা অফ প্রপার্টি হয় সেগুলোকে বন্ধ করি, অ্যান্ড দেন স্ট্যান্ডার্ডাইজ করে দিই যে এটা হোমস্টে, এটা রিসর্ট। তাহলে লোকের কনসাস ডিসিশন নিতে সুবিধা হয় যে আমি একটু টাকা বেশি দিয়ে হয়তো রিসর্ট বুক করবো, কি আমি হোমস্টে বুক করবো, আমি একদম নিয়ার বাই জঙ্গল বুক করবো, এরমভাবে হয়। রাইট। তো যারা আপনারা দেখছেন, ফিউশন স্টেজ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে একবার ভিজিট করে আসুন। এখানে ডিনার বলুন বা ব্রেকফাস্ট, সব কিছুরই একদম এলাহি আয়োজন। প্রতিটা খাবার খুব এনজয় করেছি। সব থেকে বড় কথা, ডুয়ার্সে এসে এত ভালো কাঁঠাল খাবো এটা কিন্তু একদমই আশা করে আসিনি। তার সাথে ওয়েদার বলি, সকালের দিকটা কিছুটা ক্লিয়ার থাকছে, আবার ক্লাউডি হয়ে যাচ্ছে, আবার কিছুটা ক্লিয়ার হচ্ছে। যেরকম এখন দেখুন পুরো মেঘ করে এসেছে চারদিকটা, কিছুক্ষণ পরে হয়তো দেখবেন পুরো নীল আকাশ বেরিয়ে গেছে। তো ডুয়ার্সের বর্ষা যে সবসময় ঘ্যানঘ্যানানি বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু নয়, অ্যাটলিস্ট আমরা পাইনি। পরবর্তীকালে কি হবে জানি না, বাট আমরা খুব এনজয় করলাম। গরম ছিল প্রচণ্ড, এখানে প্রত্যেকটা রিসর্টেরই মোটামুটি দেখলাম এসি আছে, এখানেও এসি আছে। তো যাই হোক, ভালোই লাগলো। এবার এখান থেকে আমাদের চলে যাওয়ার পালা। আমরা যাব হাসিমারা স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন আছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। তো এখান থেকে একটা টোটো করে প্রথমে লাকড়া রোড থেকে বাস বা অটো করে আমরা যাব হাসিমারা স্টেশন। চলুন বেরোনো যাক। আমরা পৌঁছে গেছি লাকড়া রোডে। সৌরভটা থাকছে, দুদিন থাকছে, নিজেদের মতো এনজয় করবে। আর আমাদের বিদায় বেলার টাইম হয়ে গেছে। ভালো থেকো, আবার দেখা হবে। আমার এরকম কখনো আনপ্ল্যান্ড ট্রিপ হবে। আর আমাদের এই যে বাপিদা ছাড়তে এসেছিল, বাপিদা ভালো থেকো। আচ্ছা, এখানে অটো আমাদের নামিয়ে দিল। এই হচ্ছে হাসিমারা রেলওয়ে স্টেশনের বোর্ড। সোজা কিছুটা হাঁটতে হবে আমাদেরকে। লাকড়া রোড থেকে হাসিমারা রেলওয়ে স্টেশন অলমোস্ট 17 কিলোমিটার মতো। গুগল ম্যাপে দেখাচ্ছিল 20 মিনিট মতো সময় লাগবে, আমাদের অটোতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো।
আপনারা ওখানে বাসও পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, মাঝে মধ্যে টোটোরাও বলছিল আসবে। তো যেরকম আপনাদের ইচ্ছা সেইভাবে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর সোজা ওপরে উঠলে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন দেবে। যারা শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবেন তাদেরকে বলবো সিকিম মহানন্দা এক্সপ্রেস, এটা কখনো টিকিট কাটবেন না। আমাদেরকে বারণ করেছিল, আমরা ভেবেছিলাম হয়তো আজকে ঠিকঠাক টাইমেই যাবে, 11:10 নির্ধারিত সময় ছিল, এখন বলছে 2 মিনিমাম, তারপরেও লেট হতে পারে। তো বেকার এতক্ষণ অপেক্ষা করে লাভ নেই। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি বাস ধরতে। বাসে হয়তো একটু বেশি সময় লাগবে ঠিকই, মনে হয় বাস পেয়েই যাবো। হাসিমারা স্টেশনটা হচ্ছে এদিকে, ওখান থেকে হেঁটে এসে এই জায়গাটা আমরা অপেক্ষা করছি, এখানেই বাস আসবে শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে ওদিকে, আর আলিপুরদুয়ার হচ্ছে ওদিকে 40 কিলোমিটার। যেটা শুনলাম এখান থেকে শিলিগুড়ি যাওয়ার ডাইরেক্ট বাস ঘন্টায় 1টা করেই আছে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো রকম বাস আসেনি। লোকালরা বলছেন যে বীরপাড়া হয়ে যেতে, বীরপাড়ার জন্য বাসের ওয়েট করলাম, সেটাও আসেনি। একটা টোটো করে নিলাম আমরা, পার পার্সন 50 টাকা করে নিচ্ছে। আমরা বীরপাড়া থেকে নামবো, বীরপাড়া থেকে অ্যাভেলেবেল বাস আছে শিলিগুড়ি যাওয়ার, দেখা যাক কখন কি পাই। 25 কিলোমিটার ট্রাভেল করে চলে এলাম বীরপাড়া যে বাস স্ট্যান্ড, সেখানে এই হচ্ছে শিলিগুড়ি যাওয়ার বাস, এক্ষুনি ছাড়ছে। আমাকে বললো তাড়াতাড়ি উঠে পড়ুন। বীরপাড়া থেকে শিলিগুড়িতে যেখানে বাসটা নিয়ে যাবে, অর্থাৎ পিসি মিত্তল বাস স্ট্যান্ড, সেটার দূরত্ব প্রায় 107 কিলোমিটার। দেখাচ্ছে গুগল ম্যাপে 2.5 ঘন্টা লাগবে, আর আমার মনে হচ্ছে 3 ঘন্টা লাগবে। লোকাল বাস, প্রচন্ড গরম, জাস্ট 2 মিনিটের জন্য সিট পেয়েছে, তারপরে এলে হয়তো সিট পেতাম না। প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি, কারণ বাস ছাড়ার অপেক্ষা, এত গরম।